আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ হাদি। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয়ে বাংলাদেশ পৃথিবীর শীর্ষে 10 দেশের একটি, তথ্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। কাতার পৌঁছেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। বিমানবন্দরে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগ। এবং এমিরেটস ফ্লাইট যোগে সোমবার সকালে ঢাকা পৌঁছবে সিআর দত্তের মরদেহ। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয়ে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ 10 দেশের একটি। করোনা ভাইরাস মহামারীতে কেমন আছেন বাংলাদেশি প্রবাসীরা? বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, 1976 সাল থেকে এখনো পর্যন্ত 1 কোটিরও বেশি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে গেছেন বিশ্বের 169টি দেশে। তারা সব মিলিয়ে $2,17,000 মিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন। অন্য একটি পরিসংখ্যান বলছে, অনিবন্ধিত প্রবাসী সহ এখন মোট প্রবাসী বাংলাদেশির সংখ্যা 1,30,00,000। বলা বাহুল্য, করোনার কারণে পুরো অভিবাসন খাতটি দারুণ সংকটে পড়েছে। কাতার পৌঁছেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। স্থানীয় সময় 28 আগস্ট রাতে তিনি কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের প্রধান ইব্রাহিম ফখরুল। এ সময় কাতার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর, সচিব এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাতারে আসার আগে রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব ছিলেন। মোহাম্মদ জসিমউদ্দিন বিসিএস-এর 13তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডার কর্মকর্তা। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন কর্মে সাফল্যের জন্য রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন এনবিসি 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জনপ্রশাসন পদক গ্রহণ করেন। দারফুর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আজ বাংলাদেশ ফার্ম পুলিশ ইউনিটের আফ্রিকান ইউনিয়ন ইউনাইটেড নেশনস হাইব্রিড মিশন ইন দারফুরের সার্ভিস ডেলিভারি সেকশন প্রধান, সুদানে নবগঠিত মিশন ইউএনআইটিএমএস এর চিফ মিশন সাপোর্ট ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রেমজিৎ সিং বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। গত 27 জানুয়ারি ইউএনএমআরডি মিশন প্রধান জয়েন্ট স্পেশাল রিপ্রেজেন্টেটিভ জেরেমিয়া কিনসলে মামাবোলো বঙ্গবন্ধু কর্নারের কাজ উদ্বোধন করেন এবং আজ তা মিশন এরিয়া দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রেমজিৎ সিংকে গার্ড অফ অনার প্রদান করেন। তারপর তিনি বঙ্গবন্ধু কর্নারের সম্মুখভাগে একটি বৃক্ষরোপণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের দুর্লভ 105টি ছবি, 10টি ভিডিও এবং শতাধিক ইংরেজি ভাষায় অনুদিত বই এই কর্নারে স্থান পায়। চলমান করোনা ভাইরাসের ফলে বিশ্ব আজ চরম হুমকির মুখে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। এর মধ্যে ঘরবন্দি জীবন থেকে অজানা শঙ্কা নিয়েই স্বাভাবিক জীবনে ফিরছেন। মানব কল্যাণে বিশেষ ভূমিকা রেখে কাজও করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এমন একটি সুন্দর আয়োজন হয়ে গেল জার্মানিতে। সম্প্রতি প্রবাসী বাঙালিরা ঘরোয়া পরিবেশে আয়োজন করেন গ্রীষ্মকালীন বর্ণিল উইকেন্ডের, যেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা অংশ নিয়েছেন। বাংলাদেশের কৃষ্টি কালচার, বাঙালির মমত্ব বোধ, বাঙালির জাগ্রত বোধ ও বাঙালির সততা বোধ বিশ্ব দরবারে তুলে ধরাসহ জার্মানিতে তা ব্যাপকভাবে ছড়িয়ে দেয় এবং করোনাকালে দেশটির সরকারের কঠোর স্বাস্থ্য বিধি মেনে মানবতার কল্যাণে এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই। 31 আগস্টে মালয়েশিয়া পা রাখছে স্বাধীনতা লাভের 63তম বার্ষিকীতে। এবারে স্লোগান, মালয়েশিয়া ফিরি হাতিম। 1957 সালে 31 আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি। মালয়েশিয়ার ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও অহংকারের দিন এটি। প্রতি বছর দিবসটি উদযাপনে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের মাঝেও দেখা যায় ব্যাপক প্রস্তুতি। রাজধানীর কুয়ালালামপুর শহর সহ রাজ্য রাজ্যে ছেয়ে গেছে জাতীয় পতাকা। মালয়েশিয়ায় সর্বপ্রথম 1972 সালে 31 জানুয়ারি স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের যাত্রা তখন থেকেই। এরপর
1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মালয়েশিয়া সফরে গেলে দুদেশের সম্পর্ক আরও মজবুত ভিত্তিতে দাঁড়াতে সক্ষম হয়। মুক্তিযুদ্ধকালীন 4 নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত চিত্তরঞ্জন দত্ত বীরুত্তমের মরদেহ 31 আগস্ট সকালে এমিরেট ফ্লাইট যোগে ঢাকা পৌঁছাবে। তার কানাডা প্রবাসী কন্যা চয়নিকা দত্ত তার স্বামী একই প্লেনে ঢাকা নামবেন। একমাত্র পুত্র চিরঞ্জীব দত্ত, কন্যা বহুয়া দত্ত, কবিতা দাশগুপ্ত প্রায় একই সময়ে অন্য এয়ারলাইন যোগে ঢাকা পৌঁছাবেন বলে জানিয়েছেন প্রয়াত সিআর দত্তের ছেলে চিরঞ্জীব দত্ত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন 4 নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত চিত্তরঞ্জন দত্ত বীরুত্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় 25 আগস্ট সকাল 9:30টায়, নিউ ইয়র্ক সময় সোমবার রাত 11:30টার দিকে মারা যান। দর্শক, প্রবাসের আরও খবর জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত জয়যাত্রা টেলিভিশনের সহকর্মীবৃন্দের সাথে। আপনারা শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী নাসরিন আক্তার মৌসুমী। আমরা এই মুহূর্তে যাচ্ছি কুয়েতে, যেখানে আমরা সরাসরি যুক্ত হব নাসরিন আক্তার মৌসুমীর সাথে। নাসরিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে কুয়েতে নতুন রাষ্ট্রদূত পৌঁছেছেন এবং তিনি আপনার হয়তো যোগদান করবেন এবং অতি শীঘ্র, এবং আপনারা যারা প্রবাসী রয়েছেন নতুন রাষ্ট্রদূতের কাছে আপনাদের আসলে প্রত্যাশা কি? আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের কুয়েতের সহকর্মী নাসরিন আক্তার মৌসুমী তার সাথে। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমরা যেমনটি আপনার কাছে জানার চেষ্টা করছিলাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি নাসরিন আক্তার মৌসুমী। আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, কুয়েতে নতুন রাষ্ট্রদূত ইতিমধ্যেই পৌঁছেছেন, তিনি হয়তো কাজও শুরু করবেন খুব তাড়াতাড়ি। তো আপনি আমাদের সহকর্মী, পাশাপাশি আপনি বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে, বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছেন, আসলে নতুন রাষ্ট্রদূতের কাছে আপনাদের প্রত্যাশা কি? জানেন যে আমাদের সাবেক রাষ্ট্রদূত উনি চলে গেছেন, নতুন রাষ্ট্র তো আমাদের যে আমাদের রাষ্ট্রদূত যেন আমাদের বাংলাদেশে যারা এখানে বসবাস করছেন, বাংলাদেশি শ্রমিক, তাদের যে আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। একটাই যে তাদের প্রতি যেন সুদৃষ্টি রাখে। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি নাসরিন আক্তার মৌসুমী, আপনি বলুন। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি। জি ধন্যবাদ। যে আসলে আমার প্রবাসীদের তো তেমন কোনো কিছু চাওয়া পাওয়া নেই। হ্যালো, শোনা যাচ্ছে? জি, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলতে পারছি না। আমরা আবারও যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী, যিনি রয়েছেন অস্ট্রেলিয়াতে, বেলাল হোসাইন। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি আমাদের অস্ট্রেলিয়ার সহকর্মী বেলাল হোসাইন। আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনি জানেন যে এই যে করোনাকালীন সময়ে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বই কিন্তু আক্রান্ত, এবং আপনারা যারা প্রবাসে রয়েছেন বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আপনারা কিন্তু প্রতিনিয়তই রেমিটেন্স পাঠিয়ে থাকেন, এবং অনেকটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে রেমিটেন্সের আয় কিন্তু কমে যেতে পারে। তো এই যে কমে যাওয়ার যে কারণ, আপনি এই মুহূর্তে রয়েছেন অস্ট্রেলিয়াতে, তা আপনার কাছে কি মনে হয় যে আসলে কি কি কারণে এই রেমিটেন্স কমে যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আপনি যে প্রসঙ্গটা নিয়ে আসছেন সেই বিষয়টা আপনাকে বলতে চাই। এর আগে আমি একটি করোনা ভাইরাসের পরিস্থিতিটা একটু আপনাদেরকে ইনফর্ম করতে চাই অস্ট্রেলিয়া থেকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি ধন্যবাদ। জি, অস্ট্রেলিয়ার যদি করোনা পরিস্থিতির কথা বলি, প্রথম ওয়েভে আমরা অস্ট্রেলিয়া খুব ভালোভাবে অন্যান্য দেশগুলোর মতো, প্রথম দিকে দুই একটা দেশের মতো অস্ট্রেলিয়া খুব ভালোভাবে ট্যাকল দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ওয়েভে গত 2 মাস ধরে দ্বিতীয় ওয়েভে এখানে প্রচুর পরিমাণ করোনা ভাইরাসের সংখ্যা বেড়ে গিয়েছে। যেমন যদি বলি, ফার্স্ট ওয়েভে প্রায় 5000-এর মতো ছিল পুরো অস্ট্রেলিয়াতে,
যেটি গত 2 মাসে সেকেন্ড ওয়েভে সেটি 25,000 ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা আছে 25,670 জন, যেখানে আগের ওয়েভে 100 জনের নিচে মৃতের সংখ্যা ছিল, যেটি বর্তমানে 611 জন ছাড়িয়ে গিয়েছে। যাই হোক, তো এই অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট গুলোর মধ্যে আপনার মেলবোর্নে অর্থাৎ হচ্ছে ভিক্টোরিয়া স্টেটে এটার করোনা ভাইরাসের বর্তমান সেকেন্ড স্টেপ সেখানে ওয়েভটা বেশি ছড়িয়ে পড়েছে। তো যার ফলে দেখা যাচ্ছে যে এই ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে এখন পর্যন্ত বিশেষ জরুরি অবস্থা চলছে, এবং ওইখানে করোনা ভাইরাসের পরিস্থিতির সংখ্যাটা বেশি। যেমন গত 24 ঘন্টার কথা যদি বলি, এখানে 123 জন পুরো অস্ট্রেলিয়াতে আক্রান্ত হয়েছে, কিন্তু যার মধ্যে 114 জনই ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। আর মৃতের সংখ্যা ছিল গত 24 ঘন্টায় 11 জন, সেটাও সব পুরো 11 জনই আপনার মেলবোর্নে ছিল আর কি। যাই হোক, এই হচ্ছে অস্ট্রেলিয়া করোনা ভাইরাসের পরিস্থিতি। আপনি যে প্রসঙ্গটা আসছেন, আমি একটু সেই বিষয়টা একটু বলি। রেমিটেন্স পাঠানোর ব্যাপারটা আপনি যদি একটু খেয়াল করেন, গত কিছুদিন যদি একটু ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন গত মাসে বাংলাদেশে হিস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স বিদেশ থেকে গিয়েছে। তবে হ্যাঁ, ইন ফিউচারে যদি আমরা লং টার্ম চিন্তা করি, ইন ফিউচারে এই রেমিটেন্স পাঠানোর সংখ্যাটা পরিমাণটা আমাদের অবশ্যই কমে যাবে। কারণ বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ থেকেই অনেক প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে ব্যাক করতে হয়েছে, যার ফলে মূলত রেমিটেন্সটা মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে গিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে যখন বাংলাদেশি প্রবাসী ভাইরা যখন দেশে ফিরে যাচ্ছে, তখন এই রেমিটেন্স সংখ্যাটা পরবর্তীতে কমে যাবে, এটাই স্বাভাবিক। এবং আপনার কাছে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে যেটি হলো যে অনেকেই কিন্তু আপনার পুরো বিশ্বেই বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু কর্মসংস্থানের যে সুযোগ ছিল সেটি কিন্তু তারা হারিয়েছে, এবং পরবর্তীতে অনেকাংশেই হয়তো শর্ত সাপেক্ষে কিছু সেক্টরগুলো স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু অস্ট্রেলিয়াতে আপনারা যারা বাংলাদেশ কমিউনিটি রয়েছেন তাদের মধ্যে যারা আপনার কর্মসংস্থানের মধ্যে ছিল এবং অনেকেই কর্মসংস্থান হয়তো হারিয়েছে, সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা কি, বা তাদেরকে নিয়ে পরবর্তীতে যে প্রতিষ্ঠানে তারা কর্মরত ছিলেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে কিনা, বা বাংলাদেশের যারা সরকারের বা প্রশাসনে যারা রয়েছেন ওখানে বাংলাদেশের অ্যাম্বাসি রয়েছেন, সেক্ষেত্রে তারা কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছে? ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। দেখুন, অস্ট্রেলিয়া বিশ্বের উন্নত কয়েকটি দেশের মধ্যে প্রথম টপ 5 এর মধ্যে আপনি অস্ট্রেলিয়াকে পাবেন। অস্ট্রেলিয়া ওদের কি প্ল্যান আছে কিভাবে এই করোনা ভাইরাস এফেক্টে পরবর্তী কি হতে পারে, এই সিচুয়েশনে কি হতে পারে, অস্ট্রেলিয়া সরকার সেই দিকগুলো বিবেচনা করে, যাতে করে বিজনেসম্যানরা যারা বিজনেস করছে তারা যাতে বিজনেসে বেশি লস না করে, যারা জব করছে তারা যেন অনেকে সবাই যেন জব হারা না হয়ে যায়, এবং যারা একেবারে চলতে পারছে না তাদেরকে যেন কিছু টাকা দেওয়া যায়। বিভিন্ন সেক্টরে সরকার বিভিন্ন নিয়ম করে মানুষকে হেল্প করছে। যেমন বিজনেসের কথা যদি বলি, এখানে জব সিকার, জব কিপার, অর্থাৎ যারা যারা জব করছে যদি তারা জব হারিয়ে ফেলে, দেন তাদেরকে বাসায় বসে সরকার একটা টাকা দিচ্ছে। আবার হচ্ছে কেউ যদি ছোট ছোট বিজনেস যারা করছে তাদের বিজনেসটা ধরে রাখার জন্য, বিজনেসের অস্ট্রেলিয়াতে বা অন্য দেশগুলোতে মেইন সমস্যা হচ্ছে আপনার যখন শ্রমিকদেরকে পে করা, এটা অনেক হাই পেমেন্ট করতে হয়। যার ফলে এই শ্রমিকদেরকে ধরে রাখার জন্য বা কর্মকর্তা কর্মচারীদেরকে ধরে রাখার জন্য সরকার যেই প্যাকেজটা ঘোষণা করেছে যে কোন ব্যবসায়ী তার কর্মচারীদেরকে পে করতে হবে না, আলটিমেটলি পে করবে সরকার, কিন্তু কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে তাদের দোকানে, এখানে ছিল সেখানেই কাজ করবে। তো আলটিমেটলি অনেকেই জব হারা হয় নাই। তবে এই সকল ধরনের সুবিধাগুলো অস্ট্রেলিয়ার যারা পিআর হোল্ডার অথবা সিটিজেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। এই ক্ষেত্রে যারা আন্তর্জাতিক স্টুডেন্ট কিংবা হচ্ছে বাংলাদেশি সহ অন্যান্য দেশে যারা প্রবাসী, যারা হচ্ছে পিআর হোল্ডার বা সিটিজেনশিপ নেই, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা একটু দেখা দিয়েছে। এই প্রবলেমটা বলতে ধরেন এই ক্ষেত্রে যেহেতু সরকার এখানে সিটিজেন পিআর হোল্ডারদেরকে টাকাটা দিচ্ছে, তাই বিজনেস ওনাররা তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে। কারণ যদি সিটিজেন বা পিআর হোল্ডারদেরকে এখানে রাখে, বিজনেসে রেখে দেয়, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকেই বিজনেস ওনারদেরকে পে করা হবে, এবং বিজনেস ওনাররা ওই টাকা দিয়ে তার কর্মকর্তা কর্মচারীদেরকে পে করতে পারবে। তো আলটিমেটলি যারা ইন্টারন্যাশনাল আছে তারা একটু লুজার হচ্ছে। তবে এই প্রবলেমটা অবশ্যই সরকার কাটিয়ে ওঠার চেষ্টা করছে। আপনি জেনে খুশি হবেন যে আমরা জানি বিশ্বের কয়েকটা দেশ ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং হচ্ছে ইংল্যান্ড। এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে ভ্যাকসিনটা ধরা হচ্ছে সেটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অধীনে যেটা আবিষ্কৃত হয়েছে সেটা। তো অস্ট্রেলিয়া সরকার যেটা করেছে, ব্রিটিশ সরকারের সাথে, ব্রিটিশ ওষুধ কোম্পানির সাথে একটা চুক্তি করেছে, যদি এই অক্সফোর্ডদের কর্তৃক আবিষ্কৃত ভ্যাকসিনটা যদি কার্যকর হয়ে যায়
এবং হচ্ছে প্রমাণিত হয় যে এটা ভালো, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতেই, এমন না ইংল্যান্ড থেকে কিনে নিয়ে আসতে হবে এমন না, অস্ট্রেলিয়া সরকার যেটা চুক্তি করেছে, এই অস্ট্রেলিয়াতেই ভ্যাকসিনটা তৈরি করা হবে এবং সবার আগে যেন অস্ট্রেলিয়ার সব নাগরিকরা ফ্রিতে পেয়ে যায় এবং এই করোনা পরিস্থিতিটা খুব দ্রুত ট্যাকেল দিয়ে উঠতে পারে, এই বিষয়গুলো নিয়ে সরকার খেয়াল রেখেছে। এছাড়াও আপনি একটু খেয়াল করবেন, এইখানে যেই কোনো ধরনের সেই, অর্থাৎ অস্ট্রেলিয়া সরকার সব ধরনের ব্যবস্থা নিয়ে এগোচ্ছে। যেমন আপনাকে যদি বলি, অস্ট্রেলিয়া একটা পর্যটন কান্ট্রি। এইখানে কিছু কিছু স্টেট আছে যেখানে পুরোপুরি পর্যটন নির্ভর। আসছে 1-2 মাস পরে যখন হচ্ছে এখানে স্কুল বা ইউনি হলিডে আসতেছে, তখন এক স্টেটে মানুষ অন্য স্টেটে ভ্রমণ করতে যায়। কিন্তু সরকার টোটালি দেখুন, কোনো করোনা ভাইরাসের সংখ্যা না থাকলেও আগামী 2 মাসের জন্য ওরা জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে এবং সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আলটিমেটলি একটা ভ্যাকসিন আসা বেলাল হোসেন, আমরা আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে এই করোনাকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু যারা প্রবাসী ভাইরা ছিলেন, বিভিন্ন কারণেই কিন্তু তারা অনেকেই কিন্তু বাংলাদেশে ফেরত এসেছেন এবং অনেকেই ছুটিতেও চলে আসছেন। সেক্ষেত্রে যাদের ছুটি শেষ হয়ে গেছে কিন্তু করোনার জন্য তারা হয়তো ওই দেশে আর আপাতত ফিরে যেতে পারছেন এবং তারা অনেকটাই কিন্তু শঙ্কিত যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারা আসলে কিভাবে ফিরবে, বা তারা আপনার নির্ধারিত সময়ের মধ্যে না ফিরে যেতে পারলে তাদের যে কর্মসংস্থানটি রয়েছে সেটি থাকবে কিনা। যদিও অনেক দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশই কিন্তু আশ্বস্ত করেছে যে না, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফিরে তাদের স্ব কর্মস্থলে যোগদান করতে পারবে। তো অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে আসলে এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়েছে কিনা, বা সেক্ষেত্রে আপনি একজন প্রবাসী ভাই হিসেবে আর যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন এই পরিস্থিতি, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। দেখুন, এটা ন্যাচারাল একটা ডিজাস্টার, এখানে কারো হাত নাই। তো পৃথিবীর অধিকাংশ মানবিক দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া একটা মানবিক দেশ। এখানে একটা প্রাণীও যদি মারতে হয়, আমি যদি এক্সাম্পল দিই, কেউ যদি কোথাও একটা সাপ দেখে কিংবা কোনো একটা প্রাণীও মারতে হয়, মানে কারো মারার কেউ কিছু এরকম কিছু মারলেও সেটাকে ধরেন হচ্ছে ফাইন করবে সরকার। তো ইভেন যদি সেটা ক্ষতিকর হয়, তো সেই জায়গাটায় বাংলাদেশে বা অন্যান্য দেশে গিয়ে যারা আটকা পড়েছে তাদের টেনশন করার কোনো কারণ নেই। যদি সে অস্ট্রেলিয়া পিয়ার থাকে কিংবা সিটিজেন হয়, কোনো দেশে গিয়ে আটকা পড়ছে, অস্ট্রেলিয়া সরকার নিজ উদ্যোগে তাদেরকে নিজস্ব বিমানের মাধ্যমে তাদেরকে ব্যাক করে নিয়ে আসছে। কিন্তু যারা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল কিংবা হচ্ছে কর্মসংস্থান ছিল, তারা ছুটিতে গেছেন, ওই ধরনের যাদের ভিসা রিলেটেড কোনো কিছু থাকবে, তারা বাংলাদেশে বসেই ভিসা এক্সটেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেমন আমার পরিচিত অনেক স্টুডেন্টই রয়েছে যারা বাংলাদেশে গেছে কিন্তু আসতে পারেনি, তারা ওখানে থেকে অনলাইনে ভিসা এক্সটেন্ডের জন্য অ্যাপ্লাই করছে, তাদেরকে ভিসা এক্সটেন্ড করে দিচ্ছে। এবং এটা নিয়ে কোনো ওয়েট হওয়ার কিছু নাই। প্রত্যেকেই যারাই বাংলাদেশে গিয়ে আটকা পড়েছে, তাদের ইভেন যদি এটা এই করোনা ভাইরাস আগামী 1-2-3-4-5 বছরে আফটার দেন এদেশে ব্যাক করতে পারবে। এটা নিয়ে বাংলাদেশের কিংবা কোনো দেশের মানুষের ওয়েট হওয়ার। ধন্যবাদ। এবং আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে অস্ট্রেলিয়াতে কিন্তু যেটি সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি প্রকাশ পেয়েছে, যে অস্ট্রেলিয়াতে নতুন করে কিন্তু বিভিন্ন জায়গাতে করোনা আক্রান্তর হার বেড়ে যাচ্ছে বা নতুন করে অনেকেই আক্রান্ত হচ্ছে। এটি কেন হচ্ছে বলে আপনি মনে করেন? দেখুন, এটা অস্ট্রেলিয়া, আমি আগেও বলেছি, অন্যতম একটা মানবিক দেশ, যে যা ইচ্ছা তা করতে পারে। এখানে এই করোনা ভাইরাসের কিছু কিছু সিমটম আছে যেগুলোতে ধরা যায় না, বোঝা যায় না। তো কেউ একজন অ্যাফেক্টেড হলে এখানে স্বাভাবিক জীবন যেমন চলছে, শুধুমাত্র ভিক্টোরিয়া অঙ্গরাজ্য ছাড়া সবচেয়ে বড় অঙ্গরাজ্য হচ্ছে নিউ সাউথ ওয়েলস, যেটার রাজধানী সিডনি। এই সিডনিতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। এই অঞ্চলটাতে একদম স্বাভাবিক জীবন যেমন চলছে বলতে পারেন। শুধুমাত্র ইউনিভার্সিটির কিছু পড়াশোনাগুলো অনলাইনে হচ্ছে, অধিকাংশ কাজগুলো স্বাভাবিক স্বাভাবিক নিয়মে চলছে। তো কারো যদি কোনো একটা সিমটম থাকে, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এভাবে আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে। তবে সরকার তার সর্বোচ্চ সতর্কতার মধ্যে রয়েছে, যেহেতু এটা একটা আপনার হচ্ছে ছোঁয়াচে রোগ, তাই হচ্ছে এটা যে কোনো সময় হয়ে যেতে পারে। আর তাছাড়া মেলবোর্নে যা হচ্ছে, বিদেশ থেকে, যেমন আপনাকে বললাম, অস্ট্রেলিয়ার যদি কোনো দেশে নাগরিক আটকা পড়ে থাকে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকার তাদেরকে বিশেষ ব্যবস্থা আনার ব্যবস্থা করছে। তো যে দেশ থেকে আনতেছে, ওই দেশের কিছু লোক যারা করোনা পজিটিভ ছিল, হতে পারে তারা হচ্ছে আসার পর কখনো কখনো ধরা যায় না। যেমন আপনার প্রত্যেক এক্সাম্পল যদি দিই, বাংলাদেশ থেকে অলরেডি করোনা ভাইরাস পজিটিভ হয়ে একজন ভাই আসছিল, তিনি 14 দিন এদেশে কোয়ারেন্টাইনে ছিল, 14 দিন পর কোয়ারেন্টাইন থেকেও চলে আসছে। দেন উনি জবে জয়েন করছে, জবে জয়েন করে 2 দিন পর উনি আবার হচ্ছে ওই করোনা ভাইরাস সিমটম পাওয়া গিয়েছে এবং টেস্ট করার পর তাকে পজিটিভ পাওয়া গেছে। ইন দ্যাট কেস এখানে কারো কোনো হাত ছিল না, এইভাবে আসলে ছড়ায় যাচ্ছে। তবে সরকার তার সর্বোচ্চটুকু উজাড় করে চেষ্টা করছে। আপনাকে যদি বলি, স্কুল কলেজ যেখানেই, কোন স্কুলে, কোন শপিং সেন্টারে যদি কোভিড-19 ধরা পড়ছে, সাথে সাথে ওইখানে যারা ছিল
সবাইকে সেলফ কোয়ারেন্টাইনে চলে যেতে বলা হচ্ছে এবং ওই অঞ্চলটাকে একদম ডিসইনফেক্ট করে পুনরায় চলাচলের ব্যবস্থা করছে আর কি। যেহেতু এখনো কোনো ভ্যাকসিন সরকার হাতে পায় নাই, সেক্ষেত্রে সরকার অন্য কোনো ওয়ে নাই, এটা আটকানোর আপাতত কোনো সুযোগ নেই। তবে অস্ট্রেলিয়ানরা এবং আমরা যারা আছি অস্ট্রেলিয়ায়, তারা খুবই আশাবাদী খুব দ্রুত যদি ভ্যাকসিন আবিষ্কার হয়, অস্ট্রেলিয়া প্রথম একটা দেশের মধ্যে যারা সবার আগে ভ্যাকসিনটা সংগ্রহ করবে। বেলাল হোসেন, আপনি একটি বিষয় নিয়ে আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই সংক্ষেপে, যে সেটি হলো আপনি জানেন যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী আয়ের দিক থেকে বাংলাদেশ কিন্তু পৃথিবীর শীর্ষ 10 দেশের মধ্যে একটি দেশ, এবং যেটির পিছনে সম্পূর্ণ অবদান আপনি আপনাদের সকলের, আপনারা যারা প্রবাসী ভাইরা রয়েছেন, যারা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রতিনিয়ত রেমিটেন্স পাঠিয়ে থাকেন। এই যে আপনাদের অবদানের কারণে আজকে বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী আয়ে পৃথিবীর শীর্ষ 10 দেশের একটি দেশ, একজন প্রবাসী হিসেবে আপনার অনুভূতি জানতে চাই। দেখুন, আমরা প্রবাসে যারা থাকি, যারা বাংলাদেশি, পৃথিবীর যে প্রান্তে থাকি, প্রত্যেকটা দেশে, যেখানে আমরা প্রায় 2 কোটির বেশি মানুষ হচ্ছে প্রবাসী থাকি, প্রত্যেকটা মানুষ যে যত ভালোই থাকুক দেশটাকে অনেক ভালো করে ফিল করে। আলটিমেটলি দেখেন কোভিড-19 যে যত সমস্যায় থাকুক, আপনি যদি প্রত্যেকটা দেশের কথাই দেখেন, এইখানে জব থাকুক আর না থাকুক, দেশের মানুষের যখন বিপদে ছিল টাকা কিন্তু পাঠাইছে, অন্য কোনো প্রবলেমে পড়লে দেশে কিন্তু টাকা পাঠাচ্ছে। যখন আমরা প্রবাসী আমরা যারা আছি, আমরা যখন ফিল করি আমাদের পরিবার, আমাদের দেশের মানুষ ভালো আছে, তখন আমাদের নিজের ভিতরে অবশ্যই সেটা অন্যরকম ভালো লাগা ফিল করে। আমাদের ভালো থাকার চেয়ে আমাদের পরিবার পরিজন কিংবা আমাদের দেশের মানুষ ভালো থাকাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। যার ফলে আমরা প্রবাসীরা এই দেশের বা অন্য যে দেশেই থাকে ওই দেশের নিউজটা দেখার আগে, সকালে যখন ঘুম থেকে উঠি আগে বাংলাদেশের নিউজটি দেখা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ বেলাল হোসাইন। আমরা আবারও যাচ্ছি কুয়েতে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসরিন আক্তার মৌসুমী। আমরা যেমনটি কথা বলছিলাম আমাদের অস্ট্রেলিয়ার সহকর্মী বেলাল হোসেন, তার সাথে আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের কথা। আমরা আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, একই কথা, যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী আয়ে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ 10 দেশের একটি দেশ। আপনারা যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, যারা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন, যে প্রতিনিয়ত দেশের মানুষকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, যার কারণে আজকেই করোনাকালীন সময়েও কিন্তু বাংলাদেশের অর্থনীতি বেশ শক্তিশালী মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এই যে আজকে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ 10 দেশের একটি দেশ, আপনি একজন প্রবাসী হিসেবে, আপনি সেই রেমিটেন্স যোদ্ধা হিসেবে আসলে আপনার যে অনুভূতি, সেই বিষয়টি আমরা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। যে আমাদের যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু কঠোর পরিশ্রম করেন। এই কঠোর পরিশ্রমের বিনিময়ে কিন্তু দেশে এত টাকা পাঠাতে পারছেন, নিজের পরিবারকে ভালো রাখতে পারছেন। সেই সাথে যে নিজেকে এতটা সাফার করে যে এত শ্রম দিয়ে যাচ্ছেন প্রবাসীরা, এই প্রবাসীদেরকে স্যালুট জানাচ্ছি। আজকে এই প্রবাসীদের কারণেই বাংলাদেশে যে তাদের পরিবারগুলো বসবাস করছে, স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, এবং এই প্রবাসীদের মাধ্যমেই কিন্তু আমাদের দেশ একটা সুশৃঙ্খল দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। কারণ যেহেতু এই পরিবারের থেকেই তারা প্রবাসে আছে, তাই অপকর্মটাও কম হচ্ছে। যারা দেশে অবস্থান করছেন এবং যারা প্রবাসে অবস্থান করছেন, তুলনামূলকভাবে যদি দেখেন, এই প্রবাসী পরিবারগুলো কিন্তু নানামুখী যে অপকর্ম আছে সেগুলো থেকে বিরত আছেন। এবং একজন প্রবাসী একটা পুরো পরিবারকে ভালো রাখেন, নিজেকে কষ্টের মধ্যে রেখে। তো আমরা যে প্রবাসীদের জন্য আমরা আমাদের দেশ থেকে কিছুই দাবি করব না, কারণ তাদের কষ্টের বিনিময়ে আজকে আমাদের দেশের অর্থনৈতিক যে চাকা সচল, সেটাই একজন প্রবাসীদের জন্য বড় পাওয়া, প্রাপ্তি। শুধুমাত্র এইটুকুন বলবো যে প্রবাসীদের যেন আমাদের সরকার একটা সম্মানজনক জায়গায় রাখেন, যেন তাদেরকে কোনোভাবে যেন হেয় প্রতিপন্ন না করেন। সেটাই আমি প্রবাসী হিসেবে আবেদন করব আমাদের দেশের প্রতি, দেশের সরকারের প্রতি। নাসরিন আক্তার মৌসুমী, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তারা অনেকেই কিন্তু এই করোনাকালীন সময়ে দেশে ফিরে এসেছে। কেউ হয়তো ছুটি নিয়ে, কেউ হয়তো তার কর্মসংস্থান হারিয়ে
আবারও দেশে পরিবারের কাছে ফিরে এসেছে। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা বর্তমানে রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটি করেছেন যে প্রবাসীদের জন্য কিন্তু একটি ফান্ড, আলাদা ফান্ড তৈরি করেছেন, যেখান থেকে স্বল্প সুদে তাদেরকে কর্মসংস্থানের জন্য ঋণ দেওয়া হবে এবং তাদেরকে নিয়েও কিন্তু প্যাকেজ ঘোষণা করেছেন। এই যে প্রবাসীদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা, আপনি কি বলবেন বিষয়টি নিয়ে? আসলে যে আমি সাধুবাদ জানাচ্ছি যে আমাদের প্রবাসীদের নিয়ে যে এমন একটি সুন্দর উদ্যোগ, তো এই উদ্যোগটার জন্য আমি আমি আমাদের সরকারকে সাধুবাদ জানাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই যে একটা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, এখন দেখা হবে যে এই প্রবাসীরা কতখানি উপকৃত হলো এই সিস্টেমটার মাধ্যমে। আদৌ কি তারা পাবেন কি পাবেন না সেটাও কিন্তু দেখার বিষয়। তো এটা যদি সঠিকভাবে আমাদের প্রবাসীদের মাঝে এরকম একটা সিস্টেম চালু করেন বা তাদেরকে সুবিধা দেন, তো অবশ্যই এটা খুবই পজিটিভ একটা দিক প্রবাসীদের জন্য। তো আবেদন রইল যেন এই যে একটা সুন্দর একটা সিস্টেম প্রবাসীদের জন্য তাদের কাছে যেন পৌঁছে দেওয়া হয় এবং সুন্দরভাবে, যেমন অনেক ঝামেলা হয় না যে একটা কাজ করতে গেলে অনেক, সেই রকম না, একদম ঝামেলা মুক্ত এমন ভাবে সিস্টেম করে দেওয়া হোক যেন সব প্রবাসীরাই এতে সুবিধা ভোগ করতে পারে। এবং আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স আসে তার সিংহভাগে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে এবং করোনাকালীন সময়ে কিন্তু অনেকেই তাদের কর্মসংস্থান হারিয়েছে এবং অনেকেই এটিকে হয়তো ভবিষ্যতের কয়েক মাস বা কিছুদিন হয়তো রেমিটেন্স কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে। যদিও এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে কিন্তু রেকর্ড পরিমাণ রিজার্ভ জমা রয়েছে, যেটির পুরোপুরি অবদান আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের। তো সেক্ষেত্রে আপনার কাছে আমরা জানতে চাই যে আসলে রেমিটেন্স কমে যাওয়ার বা হয়তো কমে যেতে পারে, কিন্তু সেটি নিয়ে আতঙ্কিত হওয়ার আসলে কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, এইটা কিন্তু যে বাস্তব এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা তো এখন খুবই খারাপ একটা পরিস্থিতি। কেননা এই করোনাকালীন সময়ে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, অনেকের চাকরি চলে গিয়েছে, অনেকে হয়তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, সে কারণে আবার অনেকে চাকরি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো টোটালি মিলে যেটা দেখা যাচ্ছে যে যারা কর্মসংস্থানে আছেন তারা তো ভালো থাকবেনই, কিন্তু যারা কর্মসংস্থান হারিয়ে ফেলেছেন তারা যদি এই আর যে বিগত সামনে যে কটা মাস আছে যদি এর মধ্যে তারা কর্মসংস্থানে যোগ না দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই অবস্থা সংকটাপন্ন হবে। তো যে কথাটি বললেন যে মধ্যপ্রাচ্য থেকে যে আমাদের বিশাল একটা অ্যামাউন্ট যায়, তাহলে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের মধ্যপ্রাচ্য থেকে কিন্তু যা আমাদের রেমিটেন্স যোদ্ধারা যা আয় করেন সব কিন্তু পাঠিয়ে দেন বাংলাদেশে। এবং তাদের কিন্তু এখানে কিছুই করার, যেমন ইউরোপে আপনি যেমন থাকলেন ওখানটা কিন্তু আপনি কিছু নিজস্ব কিছু করতে পারলেন, বাড়ি টাড়ি করে নিজের একটাই, কিন্তু মধ্যপ্রাচ্যে কিন্তু এরকম সুযোগ নাই বিধায় তারা কিন্তু যে তাদের যে কর্মজীবনে যে একটা আর্নিং পয়েন্ট আছে সেই আয়টা কিন্তু পুরোটাই দেশে পাঠাচ্ছে এবং দেশেরও উন্নয়ন হচ্ছে, পরিবারেরও উন্নয়ন হচ্ছে। তো এই নিয়ে যে আমাদের এখন যে একটা সংকট, অবশ্যই বলবো সংকট, কঠিন সংকট, যেহেতু আমাদের প্রতি নিত্য নতুন আইন কানুন সঁপে দেওয়া হচ্ছে। তো প্রবাসীদের খুব কম, আমাদের বাংলাদেশে মাত্র 3% রাখা হবে, বাকি ধীরে ধীরে কিন্তু আমারই অনেক জানাশোনা চলে গিয়েছেন। তো অবশ্যই দেশের জন্য একটা বিপর্যয় সামনে আশা করা যায় যদি তারা কিছু না করেন সেখানটায় বসে। তো এখন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসরিন আক্তার মৌসুমী। আমরা এবারে যাচ্ছি সৌদি আরবে, যেখানে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আমরাও আপনার কাছে জানতে চাই একটি বিষয়, যেটি ইতিমধ্যে আমাদের দুজন সহকর্মীকে আমরা জানতে চেয়েছিলাম, যে তো আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে যে বাংলাদেশ আজকে শীর্ষ 10টি দেশের একটি দেশ বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী আয়ের দিক থেকে যাদের অবদানের কারণে আজকে বাংলাদেশের এই অর্জন, সেই রেমিটেন্স যোদ্ধা আপনারা, পুরো কৃতিত্ব আপনাদের। একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আসলে এই বিষয়টি নিয়ে আপনার অনুভূতি আমরা জানতে চাই। ধন্যবাদ জানাতে চাই
যারা প্রবাস নিয়ে জয়যাত্রা টেলিভিশনে যারা কাজ করছেন, এবং অবশ্যই হেলেনা জাহাঙ্গীর আপুকে ধন্যবাদ জানাতে চাই যে উনি প্রবাসীদের পাশে সবসময় ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন এই আশ্বাস তিনি দিয়েছেন। এবং সবসময় জয়যাত্রা টেলিভিশন আমি দেখে আসছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে জয়যাত্রা টেলিভিশন প্রবাসীদেরকে নিয়ে অনেক বেশি কাজ করছে। সেজন্য আমাদের প্রবাসীদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই সকল কলা কৌশলীদের যারা প্রবাসীদের নিয়ে কাজ করছেন এবং জয়যাত্রা টেলিভিশনের সবাইকে। জয়যাত্রা পরিবারের পক্ষ থেকেও আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাংলাদেশকে এই সুন্দর একটি অর্জন এনে দেওয়ার জন্য। জি, আপনি বলুন। জি, আসলে বলতে গেলে আসলে প্রবাসীরা এই করোনার সংকটে আসলে খুবই এর মধ্যে আছে। আসলে তারা আর্ন করতেছে, ঠিক আছে, আমরা কাজ করতেছি, আমাদের স্যালারি আসতেছে, তারপর একটা জিনিস থেকে যাচ্ছে যে বাংলাদেশকে নিয়ে যে চিন্তা, করোনা কালে বাংলাদেশকে নিয়ে চিন্তা, এই চিন্তাটা আমাদের মাথায় কিন্তু সবসময় ঘুরপাক খায় আসলে যে আমরা যেখানে প্রবাসে যেমনই আছি আমাদের পরিবারগুলো বাংলাদেশে কেমন আছে করোনা পরিস্থিতিতে, ঠিক আছে। যদি এই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে না আসতো আমরা কিন্তু আরো আর্ন করতে পারতাম। আমরা কিন্তু মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছি প্রবাসের মাটিতে এই করোনার কারণে। হ্যাঁ, আর অবশ্যই আমরা চাই যে আমাদের দেশের জন্য আমরা কিছু করতে সবসময় প্রবাসীরা চাই। আমরা বিন্দু পরিমাণ আসলে দ্বিধাবোধ করি না কোনো কাজ করার জন্য, যে কোন কাজ হোক আমাদের টাকা উপার্জন করাটাই আমাদের মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় তখন, ঠিক আছে। আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, প্রবাসীরা আসলে এটাই চিন্তা করে আসলে সবসময় কোনো কাজ আসলে তারা দ্বিধাবোধ করে না, সেটা হোক ছোট কাজ হোক সেটা বড় কাজ। এমনও লোক আছে সৌদি আরবে ক্লিনারের কাজ করতেছে, যেখানে বাইরের তাপমাত্রা 40+ 60 কাছাকাছি, 40+ to 60 কাছাকাছি তাপমাত্রা, এত তাপমাত্রা যে সহ্য করার মতো না, তারপরে প্রবাসীরা বাইরে কাজ করতেছে। আমাদের কিছু ভাই আছে যারা যাদের বেতন সৌদি আরবের রিয়ালে 300 রিয়াল, তারপরে তারা কাজ করতে কার জন্য, আসলে পরিবারের জন্য এবং বাংলাদেশের জন্য। যা আমরা চাই পরিবার সহ আমাদের বাংলাদেশটা মানে সবসময় ভালো থাকুক, আমাদের দেশ আরো উন্নত হোক, আসলে এই নিয়ে আসলে আমাদের প্রবাসীদের এগিয়ে যাওয়া আর কি। ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। জি, আপনার কাছে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে এই যে পরিবারকে নিয়ে পরিবারকে নিয়ে চিন্তাভাবনা এবং আলটিমেটলি দেখা যায় যে সেটি বাংলাদেশের জন্যই মঙ্গল, এবং পরিবার ভালো থাকলে সমাজ থেকে কিন্তু আমাদের দেশ ভালো থাকবে। তো সেক্ষেত্রে রেমিটেন্স আজকে প্রবাসী আয়ের দিক থেকে বাংলাদেশ 10ম স্থানে। এই অবস্থানটাকে যদি আমরা আরও ভালো করতে চাই, আপনারা যারা প্রবাসী ভাইরা রয়েছেন সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আর কি সহযোগিতা করা উচিত বলে আপনারা প্রত্যাশা করেন? ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। আসলে আমরা চাই যে আমরা যে ছোটখাটো প্রবলেম গুলো আমরা এখানে ফেস করতেছি, স্পেশালি যে আমরা যখন কোনো আইনি সহযোগিতা চাই, আইনি সহযোগিতা যেমন কারো আছে যে আমরা কফিল, সবার তো ভালো হবে না, যে সৌদি স্পন্সর যারা আছে সবাই তো সবসময় ভালো হয় না, কিছু কিছু খারাপ স্পন্সর আমাদের মধ্যে পড়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা আইনি সহযোগিতা যেতে হয়। আমরা চাই যে আমাদের সরকার আমাদেরকে আইনি সহযোগিতা, আপনি দেখবেন যে অন্যান্য দেশের যে কনসুলেট গুলি আছে বা প্রবাসী সহযোগিতার যে ডেস্ক গুলি আছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ, দেখেন আপনি ফিলিপিন অনেক স্ট্রং, ইন্দোনেশিয়া বলেন অনেক স্ট্রং, তারা কিন্তু আইনিভাবে অনেক সহযোগিতা দেয় তাদেরকে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু পিছিয়ে আছি। হ্যাঁ, জি, আপনার কাছে আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে চাই, আপনি জানেন যে অনেক সময় আমরা যেটি দেখি যে বিভিন্নভাবে কিন্তু দালালের খপ্পরে উপরে প্রতারিত হয়ে অনেকেই বিদেশে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে অনেক সময় ব্যর্থ হয় বা বাধার সম্মুখীন হয়। হয়তো তাদের ইচ্ছে অনুযায়ী বা তাদের যেভাবে বলা হয়েছিল সেই অনুযায়ী তারা কাজ পায় না, পরবর্তীতে তাদেরকে বিভিন্ন জেল জুলুম নির্যাতন সহ্য করে একেবারে খালি হাতে দেশে ফিরে আসতে হয় ঋণের বোঝা মাথায় নিয়ে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে প্রবাসে যাওয়ার আগে সে যে দেশেই যাক না কেন কি জানা উচিত বা কি বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত বা কি ধরনের প্রশিক্ষণ থাকলে ভালো হয়? প্রথমে হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। আমি প্রথমে বলতে চাই যে আমরা আসলে দক্ষ হতে হবে, আমাদেরকে দক্ষ হতে হবে। মানে এরকম হতে হবে যে আমরা প্রবাসের আসার আগে আমরা যে কাজের উপর বিষয়টা থাকবে, হ্যাঁ, থাকুক সে টেকনিশিয়ান, থাকুক সে ক্লিনার, থাকুক সে হাউসমেট, হ্যাঁ, তো আমাদেরকে একটু দক্ষতা অর্জন করতে হবে। যদি আমরা ইলেকট্রিশিয়ানে আসি, আসলে অনেকেই দেখি আমরা আসি ইলেকট্রিশিয়ান বিষয়ে, আসলে আমরা ইলেকট্রিশিয়ানে কি কোনো কিছুই আসলে কাজ জানি না, সেক্ষেত্রে এসে কিন্তু আমাদেরকে একটা প্রবলেম ফেস করতে হয় এখানে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যে টেকনিক্যাল যে দিকগুলি আছে, আমরা যেহেতু
মানে অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রবাসী আসি টেকনিক্যাল বিষয়তে আসি। টেকনিক্যাল দিকগুলো আসলে আমাদেরকে একটু শেখা প্রয়োজন, হাতের কাজগুলো একটু শেখা প্রয়োজন, যেন যে কোনো বিষয়ে আমরা আসি, যদিও আমরা লেবার বিষয়ে আসি, যদি আমাদের একটা গাড়ি মেকানিক, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপর এসি টেকনিশিয়ান, এসি টেকনিশিয়ান, কলকারখানার কত ধরনের টেকনিশিয়ান আছে, যদি আমরা কিছু হাতের কাজ শিখে আছি তাহলে কিন্তু আমাদের জন্য প্রফেশনাল লাইফটা অনেক সুন্দরজনক হয়ে যায় এবং আরামদায়ক হয়ে যায়। হ্যাঁ, আমরা আসি আসলে কোনো টেকনিক্যাল কোনো শিখে আসি না বাংলাদেশ থেকে, তখন কিন্তু আমাদেরকে আপনি যেভাবে বললেন যে এই ফেসগুলো আমাদের এই বিষয়গুলো কিন্তু ফেসিং করতে হয়, যে আসলাম সেখানে কোনো কাজ নেই। হ্যাঁ, আমরা ঘুরতেছি কি করবো, আমরা তো আসলে বাংলাদেশ থেকে কোনো কাজ শিখে আসি নাই, এখানে হয়তো বা করতে হবে লেবারই, নয়তো বা করতে হবে ক্লিনারি, তাই না? এটা এই দিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদেরকে টেকনিক্যাল কাজগুলো আসলে শিখে আসতে হবে প্রবাসী আসার ক্ষেত্রে বিশেষ করে। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম প্রবাসের আর খবর, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের সহকর্মীবৃন্দ। আমরা আবারও ফিরে যাচ্ছি প্রবাস বার্তায়। শেষ করব আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয়ে বাংলাদেশ পৃথিবীর শীর্ষ 10 দেশের একটি, তথ্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। কাতার পৌঁছেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। বিমানবন্দরের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগ। এবং এমিরেটস ফ্লাইট যোগে সোমবার সকালে ঢাকা পৌঁছবে সিআর দত্তের মরদেহ। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।